অতীতের থেকে আগামীর ফ্যাসিজম আরো ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বহিষ্কার করেছে বিএনপি। এদিকে আজ জামাতে আমিরের অ্যাকশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে তারেক রহমান। আজকে রাতে সারা দেশে অসংখ্য ঘটনা ঘটেছে, জামাত বিএনপি মুখোমুখি, অসংখ্য হতাহত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এক বিরল অধ্যায় চলে এসেছে। দর্শক, তারেক জিয়ার সীমাহীন ব্যর্থতা এবং সীমাহীন বাটপারি, বিএনপি সরকারের বাটপারি, চাটুকারিতা, ভণ্ডামি, ধান্দাবাজি অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। আওয়ামী লীগ আমলের চাপাবাজি, আওয়ামী আমলের ব্যর্থতার রেকর্ড ভঙ্গ করেছে। খাম্বা আছে, বিদ্যুৎ নাই, পাম্প আছে, তেল নাই। বাংলাদেশে এই স্লোগানটা এই মুহূর্তে জনপ্রিয়তার একদম তুঙ্গে চলে গেছে। বাংলাদেশের সব মানুষ একাধারে এই স্লোগান দিচ্ছে, খাম্বা আছে, বিদ্যুৎ নাই, পাম্প আছে, তেল নাই। জুলাইয়ের বিপরীতে অবস্থান নিয়ে এই সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। আমিরে জামাতের ভবিষ্যৎবাণী শুনলে আপনি অবাক হবেন। দর্শক, বিএনপি সরকারের ফ্যাসিবাদী আচরণ হাসিনা সরকারের চেয়েও ভয়ঙ্কর হবে, উইল বি ইন ফিউচার। এই কথাটা এখন প্রায় সবাই বলতেছে। বিএনপি সরকারের আচরণ আওয়ামী লীগ থেকেও খারাপ হয়েছে। অন্যদিকে আজকে জামাতে আমিরের ঘোষণায় তারেক রহমান কঠিন একটি সিদ্ধান্ত নেন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। দর্শক শ্রোতা, সংসদ অধিবেশনে অসংখ্য ঘটনা ঘটে আপনারা দেখেছেন। জামাতের এমপিরা বিএনপির এমপিদেরকে কথার লড়াইয়ের মাধ্যমে পরাজিত করে, অন্যদিকে আজকে দেশে নতুন ঘটনা ঘটে এবং আজ রাতে উত্তাল পরিস্থিতি হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। জামাতে আমিরের ঘোষণার পর দেশের বর্তমান অবস্থা এবং তারেক রহমানের সিদ্ধান্তে স্বরাষ্ট্রমন্ত্রীর যে খারাপ অবস্থা, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। এক হাসনাত আব্দুল্লাহ এমপি পুরো বিএনপিকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন। পুরো বিএনপিকে তিনি এখন দৌড়ের উপর রেখেছেন। রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় সত্য হলো বিএনপি হাসনাত আব্দুল্লাহকে মারাত্মক ভয় পায়। তিনি একাই একটি বড় রাজনৈতিক দলকে চরম বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন, রীতিমতো বেকায়দায় ফেলেছেন তাদের। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হাসনাত আব্দুল্লাহ যাই করেন তাতেই বিএনপির বুকে কাঁপুনি ধরে যায়। বিএনপির মধ্যে এখন হাসনাতকে নিয়ে এক বিশাল বাড়তি সতর্কতা কাজ করছে। এমনকি খোদ সরকার প্রধানও এখন হাসনাতের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখছেন। ঘটনাগুলো একটু বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন এই তরুণ নেতা আসলে রাজনীতির মাঠে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছেন। এই যেমন চট্টগ্রামের কথাই ধরুন, বিএনপির সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাসায় গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। আর শুধু এই একটি মাত্র ঘটনাতেই পুরো বিএনপির হাইকমান্ডের মাথা খারাপ হয়ে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিএনপির রীতিমতো মব তৈরি করে এর প্রতিবাদ করেছে। কিন্তু কেন একজন এমপির একটি সাধারণ সাক্ষাতে এত ভয়? কারণটা হলো হাসনাতের প্রভাব। বিএনপির ভয় হলো হাসনাত আব্দুল্লাহর সংস্পর্শে এসে মঞ্জুরুল আলম হয়তো এনসিপি হয়ে গেছেন বা এনসিপিতে যোগ দিচ্ছেন। হাসনাতের জাদুকরী নেতৃত্ব আর প্রভাবের কাছে নিজেদের দলের বাঘা বাঘা নেতারাও যে মাথা নত করে ফেলতে পারে, সেই ভয়টাই বিএনপিকে কুরে কুরে খাচ্ছে। ভেবে দেখুন, কোনো ফ্যাসিবাদী দোসর বা আওয়ামী লীগ নেতার বাসায় তিনি যাননি, গেছেন এক বিএনপি নেতার বাসায়, আর তাতেই পুরো বিএনপির দল নড়ে চড়ে বসেছে। হাসনাত আব্দুল্লাহ কিভাবে প্রচলিত রাজনীতির ভিত নাড়িয়ে দিয়েছেন তার আরেকটি বড় প্রমাণ হলো রমজান মাসের একটি ঘটনা। তিনি রমজান মাসের জবাবদিহিতা শিরোনামে একটি লাইভ ক্লাস নিয়েছিলেন। এ বিষয়ে বিস্তারিত ভিডিও আমি বানিয়েছিলাম। সেখানে তিনি একেবারে পয়েন্ট ধরে ধরে জনগণের সামনে তুলে ধরেন কোথায় কত টাকা বাজেট হয় আর কোন জায়গা থেকে কত কার্টন খেজুর আসে, কিভাবে তা বন্টন হয়। তার এই একটা লাইভ ক্লাস পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল। বছরের পর বছর ধরে খেজুর হজম করার বা লুটপাট করার যে চিরায়িত রাজনৈতিক পদ্ধতি এদেশের এমপিরা তৈরি করেছিলেন, হাসনাতের এক আঘাতেই তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সবাই বাধ্য হয় জবাবদিহিতা করতে। এক হাসনাত পুরো ব্যবস্থাকেই দৌড়ের উপর রেখেছেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই দুর্ধর্ষ রাজনৈতিক চাল এবং বর্তমান সরকারের ভেতরে সিন্ডিকেট নিয়ে আমরা আরো গভীর ও চাঞ্চল্যকর বিশ্লেষণ করব। তবে তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। এবার আসা যাক হাসনাত আব্দুল্লাহর আরো একটি দুর্ধর্ষ কাণ্ডের দিকে, যা দেখে খোদ সরকার হতবাক। তিনি সরকারের কাছ থেকে গায়ের জোরে রীতিমতো টানাটানি বাজিয়ে নিজের এলাকার জন্য কাজ আদায় করে নিচ্ছেন। সরকারের মান সম্মান নিয়ে টান দিয়ে তিনি নিজের দাবি আদায় করছেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য যখন বলেন, মাননীয় স্পিকার,
আমি এলাকায় মুখ দেখাতে পারি না, আমাকে একটা নির্দিষ্ট রাস্তা করে দিতে হবে, নইলে আমি মুখ দেখাতে পারি না, জনগণ আমাকে বেঁধে রাখবে, তখন সেটা আর সাধারণ কোনো বক্তব্য থাকে না। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই কথাগুলো যখন রেকর্ড হয়ে যায়, তখন সরকারের উপর কি পরিমাণ চাপ তৈরি হয় তা একবার ভাবুন। একজন এমপি সংসদে দাঁড়িয়ে প্রকাশ্যে বলছেন, আমি মুখ দেখাতে পারছি না, আমাকে বেঁধে রাখবে, আমাকে এই কাজটা দিন, আমি ভিক্ষা চাই। এরপরও যদি সরকার সেই কাজ না দেয়, তবে সেই সরকারের তো ঝাড়ু পেটা খাওয়া দশা হবে। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ এমন এক রাজনৈতিক চাল চেলেছেন যে সরকার বাধ্য হবে তাকে ওই রাস্তাটি করে দিতে। তিনি জনগণের রাস্তা আদায়ের জন্য রীতিমতো ব্ল্যাকমেইল করার মতো এক বিশাল ফাঁদ তৈরি করেছেন সরকারের জন্য। রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতায় আমাদের কিছু সত্য স্বীকার করতেই হবে। মূলত বাংলাদেশের রাস্তাঘাটের যা কিছু উন্নয়ন তা মোটামুটি শেখ হাসিনাই করে দিয়ে গেছেন। বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার যে দাবি তারা করত, ইউরোপ আমেরিকার মতো না হলেও অন্তত বাংলাদেশি প্রেক্ষাপটে সেটা ছিল দৃশ্যমান। আমিরে জামাতের ভবিষ্যৎবাণী শুনলে আপনি অবাক হবেন। দর্শক, বিএনপি সরকারের ফেসিবাদী আচরণ হাসিনা সরকারের চেয়েও ভয়ঙ্কর হবে, উইল বি ইন ফিউচার, উড বি, যেটা ভবিষ্যতে হবে এটা ভবিষ্যৎবাণী। আমিরে জামাত এখনই প্রেডিকশন করছেন, পলিটিক্যাল প্রেডিকশন, যে বিএনপির যে গতি প্রকৃতি তার হাসিনার চাইতে ফেসিস্ট হবে। আমিরে জামাত যেহেতু সর্বোচ্চ পর্যায় থেকে বিএনপিকে ডিল করেন, তারেক রহমান থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে চমৎকার সম্পর্ক, একসাথে নামাজ পড়েন, একসাথে খান, একসাথে সংসদের পাশাপাশি বসেন, নিয়মিত বিভিন্ন কথাবার্তা হয়। দর্শক, এতে আমিরে জামাত ভালোভাবে জানেন যে বিএনপির চিন্তা ভাবনা কি, গতি প্রকৃতি কি। যদিও বিএনপি সফল হবে না, কিন্তু চেষ্টা করবে। বিএনপি নিজেদের উপর নিজেদের কন্ট্রোলই থাকবে না, তারা কিভাবে ফেসিস্ট উঠবে তারা বুঝবেই না। তারেক রহমান চাইলেও নিজের এবং নিজেদের ফেসিস্ট হওয়া কন্ট্রোল করতে পারবেন না, এক ভয়াবহ পরিস্থিতি এবং পরিণতিতে করবেন। তো বিএনপির যে দুর্বিসন্ধি, যেভাবে ব্যাংক খাত দখল করার চেষ্টা করছে, ব্যাংকগুলোতে ফেসিবাদের বা এস আলমের কালো হাত আবার পড়েছে বিএনপির হাত ধরে, এবং গণভোটকে যেভাবে অস্বীকার করছে, যেটা হাসিনা কোনোদিন সাহস করতো না। হাসিনার আমলে বা হাসিনা ক্ষমতা আসার আগে 1/11 সময় যদি কোনো গণভোট হতো, আমি চূড়ান্তভাবে বলতে পারি সেই গণভোটের সাথে প্রতারণা হাসিনা করতো না, কারণ হাসিনা চালাক। তিনি ফেসিস্ট হতেন অন্যভাবে, গণহত্যাও চালাতেন অন্যভাবে, কিন্তু গণভোটের সাথে প্রতারণা করার মতো বোকামি এটা করতো না, যেটা বিএনপি করছে। যার ফলে যে গণভোটকে অস্বীকার করার, গণভোটের রায়কে জলাঞ্জলি দেওয়ার সাহস করতে পারে, তারা যে কত ভয়ঙ্কর ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে এটা আমির জামাত ভালোভাবে বুঝতে পারছে। এবং যেভাবে বেপারও আচরণ করছেন, আমির জামাত মনে করছেন যে ফ্যাসিস্ট হয়ে উঠবে, কিন্তু জামাত আবার যেভাবে অঙ্কুরে এই বীজ দাঁত ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাতে বিএনপির এই চেষ্টা, এই ধান্দা সফল হবে না, তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। সরকারের ফেসিবাদী আচরণ হাসিনার সময়ের চেয়েও ভয়ঙ্কর হবে। আমির জামাত স্পষ্ট করে জামাত ইসলামের একটা প্রোগ্রামে কথা বলেছে, সরকারের ফেসিবাদী আচরণ, রিপিট, হাসিনা সময়ের চেয়েও ভয়ঙ্কর হবে। অতএব যাতে ফেসিবাদী ওই আচরণ করতে পারে না, এই জন্য অঙ্কুরেই বিএনপির বীজ দাঁত ভেঙে দিতে হবে, ফেসিবাদের বীজ দাঁত ভেঙে দিতে হবে, এবং মূল দায়িত্ব জামাতকে পালন করতে হবে। এই জন্য আমির জামাত বলেছেন, জনগণকে গর্জে উঠতে হবে, আমরা পাশে থাকবো। কারণ ভয়াবহ ফেসিস্ট করতে যাচ্ছে বিএনপি সরকার, জনগণ গর্জে না উঠলে আবার সে হাসিনার ফেসিবাদের কবলে যেরকম 15 বছর পিষ্ট ছিলাম ওইরকম আবার থাকতে হবে। অতএব অঙ্কুরে বীজ দাঁত ভেঙে দিতে হবে, জনগণকে গর্জে উঠতে হবে। জনগণ গর্জে না উঠলে শুধু রাজনৈতিক দল কোনো ফেসিস্টকে হটাতে পারে না। অবশ্য শুধু রাজনৈতিক দল বিএনপির সাথে পারবে, কিভাবে পারবে? বিএনপি তো ফেসিস্ট উঠতে পারেনি, ফেসিস্ট হয়ে উঠতে পারে। এই জন্য যেমন আওয়ামী লীগ যখন ফেসিস্ট হয়ে উঠেছে, যখন মাহমুদুর রহমান স্পষ্ট করে লিখেছেন যে শাহবাগ থেকে ফেসিবাদের পদধ্বনি, ওই সময় যদি শাহবাগকে ঘুরিয়ে দেওয়া হতো, হেফাজতের 5 মে রাতেই যদি আওয়ামী লীগ সরকারের পতনের সিদ্ধান্ত বিএনপি নিত, বিএনপি যদি হেফাজতের সাথে গাদ্দারি না করতো, তাহলে তো ওইভাবে ফেসিস্টে উঠতে পারতো না হাসিনা। বিএনপি যদি 5 জানুয়ারি নির্বাচনের পর আন্দোলন স্থগিত না করেই ঘরে ফিরে না যেত, তাহলে আওয়ামী লীগ ফেসিস্টে উঠতে পারতো না। অতএব আওয়ামী লীগ ফেসিস্ট হয়ে উঠেছে কারণ শুরুতে এটা প্রতিহত করার চেষ্টা করা হয়নি, আর ফেসিস্ট হয়ে ওঠার পরে রাজনৈতিক দলের আন্দোলনে আর কাজ হয়নি, সর্বস্তরের জনগণের আন্দোলন লেগেছে। খাম্বা আছে, বিদ্যুৎ নাই, পাম্প আছে, তেল নাই। বাংলাদেশে এই স্লোগানটা এই মুহূর্তে জনপ্রিয়তার একদম তুঙ্গে চলে গেছে। বাংলাদেশের সব মানুষ একাধারে এই স্লোগান দিচ্ছে, খাম্বা আছে, বিদ্যুৎ নাই, পাম্প আছে, তেল নাই। আপনারা কি জানেন বাংলাদেশে জ্বালানির সংকট কতটা ব্যাপক আকার ধারণ করেছে? কোনো আইডিয়া আছে? জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী টুকু সাহেব তিনি বলতেছেন বাংলাদেশে জ্বালানি কোনো সংকট নেই, বিদ্যুতের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবতা কি বলে? প্রত্যেকটা পেট্রোল পাম্প, প্রত্যেকটা জায়গায় কয়েক কিলোমিটারের দীর্ঘ লাইন, পাম্পে কোনো তেল নাই। বিএনপির অসাধু ব্যবসায়ী যারা আছে এরা সবকিছু মজুত করে রেখে দিয়েছে,
ব্যাপক আকারে মুনাফার জন্য তারা এখন সেগুলো আড়ালে আবডালে বিক্রি করতেছে। এই ধরনের অসংখ্য তথ্য আমাদের কাছে আছে। সব থেকে বড় যেই সমস্যা বর্তমানে বাংলাদেশে, তো এই মুহূর্তে গ্রীষ্মকাল, প্রচন্ড গরম, এই গরমে বিদ্যুৎ নাই। তার মানে বুঝতে পারছেন যারা গ্রামের মানুষ তাদের অবস্থা কতটা শোচনীয়, বিশেষ করে যারা জেলা শহরে বসবাস করে তাদের অবস্থা কতটা শোচনীয়। বিদ্যুতের অভাবে ক্লাসরুমে শিক্ষার্থীরা ক্লাস করতে পারে না। অনলাইনে ক্লাসের প্রস্তাবনা দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের কোনো মানুষ, গার্ডিয়ান থেকে শুরু করে কেউ অনলাইনে ক্লাসের পক্ষে সমর্থন দেয়নি। শিক্ষামন্ত্রী মিলন সাহেব সেটা আবার বলেছেন, তিনি চান অনলাইনে ক্লাস হোক, তার সরকার চায়, কিন্তু গার্ডিয়ানরা চায় না, শিক্ষার্থীরা চায় না। অসংখ্য প্রবলেম, সব জায়গায় ব্যথা, ওষুধ দেব কোথায়? হেলাল হাফিজের একটা কবিতার লাইন ছিল না, কিতা বীজ করেছ সোনা, ব্যথাও কমে না, বিষও নামে না। জনাব তারেক রহমান কি হোয়ারে প্ল্যান নিয়ে বাংলাদেশে আসলেন? না ব্যথা কমতেছে রাষ্ট্রের, না বিষ নামতেছে, কিছুই হচ্ছে না। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেন, বিভিন্ন ধরনের কথা বলেন, অনেকেই কল করেন, অনেকের কথা রিপ্লাই দিতে পারি না, অনেকের কল ধরতে পারি না। অসংখ্য মানুষের সাথে আমি কথা বলি, আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, বাংলাদেশের 64 জেলা থেকে অসংখ্য মানুষের সাথে আমার প্রতিনিয়ত কথা হয়। তাদের যেই অভিব্যক্তি, তাদের যে মনের যে অভিপ্রায়, এইসব শুনলে আপনারা স্ট্রোক করবেন। সত্যি কথা বলতেছি, যখন জামাত ক্ষমতায় আসার একটা সম্ভাবনা বাংলাদেশের সৃষ্টি হলো, সে সময় বাংলাদেশের মানুষ যারা প্রগতিশীল, যারা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ না, তারা অনেকটা ভয় পেয়ে গিয়েছিল যে কোনো কারণে বাংলাদেশে যদি জামাত ক্ষমতায় আসে তবে রাষ্ট্রের আকাশ ভরা তারা। বুঝতে পারছেন তো কি হতো? মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে আনা, মহিলাদেরকে বস্তাবন্দি করা, বিভিন্ন আইন কানুন শাসন প্রতিষ্ঠা করা, নারীদেরকে বাসা থেকে বের হতে না দেওয়া, অর্থাৎ ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য জামাত সর্বাত্মক চেষ্টা চালাতো। এটা বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছিল, যার কারণে তারা তারেক রহমানের উপর আস্থা রেখেছিল, বিএনপির উপর আস্থা রেখেছিল। বিএনপির যারা প্রার্থী ছিল সংসদ সদস্য নির্বাচনে, এই প্রার্থীরা কিন্তু ম্যাক্সিমাম চাঁদাবাজ, সন্ত্রাসী। এত কিছু বাংলাদেশের মানুষ জানার পরেও বিএনপিকে ভোট দিয়েছে শুধুমাত্র জামাত থেকে রক্ষা পাবার জন্য। এবং তাদের একটা ধারণা সৃষ্টি হয়েছিল, তারেক রহমান যেহেতু 17 বছর প্রতিহিংসার শিকার হয়ে দেশের বাইরে ছিল, বাংলাদেশে আসতে পারেনি, একটা সিম্পেথি তারেক রহমানের উপর তাদের কাজ করতেছিল। সেই সিম্পেথির জায়গা থেকে মানুষ যতটুকু ভোট কাস্ট হয়েছে, ভোট পড়েছে, মানুষ গিয়েছে ভোট কেন্দ্রে, দিয়েছে ভোট। এখানে আওয়ামী লীগের কর্মী সমর্থক ছিল, এখানে সাধারণ মুক্তিযুদ্ধপন্থী মানুষ ছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল। যে কথা বিএনপি যেমন অস্বীকার করতে পারবে না, তেমনি যারা ভোট দিয়েছে তারা অস্বীকার করতে পারবে না। কিন্তু যে মানুষগুলা, তাদের আশা আকাঙ্ক্ষা ছিল তারেক রহমান ক্ষমতায় বসার পর বাংলাদেশটাকে স্থিতিশীল করবে, বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমবে, বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দেবে না, বাংলাদেশে বিদ্যুৎ সংকট দেখা দেবে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের অসংখ্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। বিএনপি সরকার কত বড় ফাঁদে পড়েছে বিএনপি নিজেরাও বুঝছে না। হঠাৎ করে দেখবে যে বিএনপি জয় বাংলা হয়ে গেছে। হাসিনা যেরকম বুঝে নাই যে তার অবস্থা যে কতটা তলানিতে গেছে, মানুষের মধ্যে যে ক্ষোভ, এটা হাসিনা বুঝে নাই বলে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে গালি দিয়েছিল। বোঝে নাই বলে এই আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য ছোট ছোট পদক্ষেপ নিয়েছিল। ছোট ছোট পদক্ষেপ বলতে একমাত্র ভারত সরাসরি বাংলাদেশে হামলা করবে, এছাড়া তাকে বাঁচানোর কোনো রাস্তা ছিল না, কিন্তু বাঁচার চেষ্টা করেছিল। এবং হাসিনা ভারতে যেতে চাননি, জোর করে সেনাপ্রধান পাঠিয়েছে। কারণ হাসিনা বুঝে নাই যে কি অবস্থা হচ্ছে। মানুষ যে হাসিনা কলিজা ছেড়ে খেত গণভবনে ঢুকে, কোনো সেনাপ্রধান যে ঠেকাতে পারতো না, এটা বুঝতে পারেনি। কিন্তু জয় বাংলা যা হওয়ার হয়ে গেছে, ঘটনা যা ঘটার ঘটে গেছে। দর্শক, বিএনপি সরকার এরকম মহা ফাঁদে পড়েছে, কিন্তু বিএনপি কল্পনাও করতে পারেনি যে তারা কি করেছে। দর্শক, এবং একই সাথে যেহেতু বিএনপি ফাঁদে পড়েছে, বাংলাদেশ সহ বিএনপি ডুবছে, বাংলাদেশকে নিয়ে ডুবছে। যেমন বিএনপির অব্যবস্থাপনা, ব্যর্থতার কারণে জ্বালানি সংকট। এখন জ্বালানি সংকটকে শুধু বিএনপি সরকারের লোকজন না, এই জ্বালানি সংকটে পড়েছে পুরো জাতি, আমরা সবাই, বাংলাদেশের নাগরিক সবাই। এই যে ভয়াবহ বিদ্যুৎ সংকট, লোডশেডিং। একটা কথা বলি, দেখেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। লিখে রাখেন কথাটা। শেখ হাসিনাকে ফেসিস্ট বলবেন, ঠিক আছে, এরশাদকে স্বৈরাচার বলবেন, জিয়াউর রহমানকে অবৈধ ক্ষমতা দখলকারী বলবেন, খন্দকার মোশতাককে গাদ্দার বলবেন, বলেন, কিন্তু সবার সাথে তুলনায় তারেক জিয়ার মতো ব্যর্থ কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে আর কোনোদিন আসে না এবং আসবেও না। এটা এখন পর্যন্ত ওই ব্যর্থতাটা জাতির সামনে প্রমাণিত হয়নি, সামনে পড়বে। জাস্ট একটু নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে বাংলাদেশে আপনারা, দর্শক, আপনারা মন্তব্য করে জানাবেন কি আপনার এলাকায় বিদ্যুতের খবর কি? বাংলাদেশে যে লোডশেডিং, এরকম লোডশেডিং আধুনিক বাংলাদেশে, বাংলাদেশ বিদ্যুতায়িত হওয়ার পর 16 সালের পর
আর কখনো দেখেছেন যেখানে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।